হাসিবুর রহমান, প্রদর্শিকা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি প্রথমেই জানতে চাইবো আপনার নাম এবং পরিচয়। নমস্কার। আমার নাম শুভ প্রতিম। আমি এই নামেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার পরিচয়, আমি নিজেকে একজন সম্প্রীতি কর্মী হিসেবে বলতে চাই। কথাটা হয়তো বাংলা ভাষাতে খুব প্রচলিত নয়। অধিকার কর্মী আছে, বিভিন্ন রকম ভাবে তাদের ব্যাখ্যা করা হয়। যেটুকু অর্জন বা যেটুকু করতে পারা বা না পারা, সেটা সমাজে শান্তি নিয়ে আসার প্রচেষ্টার পার্ট হিসেবেই করি। আপনি তো মুর্শিদাবাদের সন্তান। তো মুর্শিদাবাদের গোটা বাংলায় আপনি যদি বাংলার দিকে তাকান তাহলে মুর্শিদাবাদকে নিয়ে বেশি চিন্তিত, অথচ সম্প্রীতি এখানে বজায় আছে। আপনি মুর্শিদাবাদের সন্তান, মুর্শিদাবাদ নিয়ে আপনার অনুভবটা আগে বলুন। মুর্শিদাবাদ নিয়ে আমার একই সাথে শ্লাঘা এবং শ্লেষ দুটোর অনুভূতি আছে। শ্লাঘা একদম ব্যক্তিগত। আমার বড় হওয়া, আমার শৈশব, আমার প্রাক যৌবন মুর্শিদাবাদ। আমার বন্ধু, আমার সাহচর্য, আমার মানসিক বেড়ে ওঠা মুর্শিদাবাদ। এবং আজকে যদি সামান্যতম পরিচয় দিতে পারছি সম্প্রীতি কর্মী হিসেবে, তার অর্জন মুর্শিদাবাদ থেকে। আমি মুর্শিদাবাদের রাঢ় এলাকার ছেলে। রাঢ় এবং বাকরি আপনারা জানেন। তো ভৌগোলিকভাবে এবং ভূগোলের সঙ্গে যে জীবন চর্চা যুক্ত, তাতে একই সাথে যেমনি আলু পোস্ত, মুড়ি খেয়ে বড় হয়েছি, ঠিক সেরকম ভাবে পাথর চাপড়ি, দাদা বাবার মেলায়, ঘোষ গ্রামের লক্ষ্মী পুজোর মেলায় একসাথে গেছি। আমার বড় হওয়াটা আমার ঠাকুমা এবং পাশের বাড়ির দাদির কোলে বড় হওয়া, দুই পরিবারের সাহচর্যে বড় হওয়া, তাই মুর্শিদাবাদ আমার কাছে অনেকটাই। দ্বিতীয়ত যে শ্লেষের কথা বললাম, শ্লেষ, যখন প্রথম বাইরে গেলাম পড়াশোনা করতে, বোলপুরে গেলাম, শান্তিনিকেতন, সেখানে প্রথম অনুভব করলাম মুর্শিদাবাদ একটা ডেরোগেটরি ওয়ার্ড। মুর্শিদাবাদ থেকে, তার মানে তো মির্জাফর। স্পষ্টতা ছিল না, এখন তো স্পষ্ট ভাবেই বলে তুই মুসলমান, তখন তা ছিল না। ঠিকই অস্পষ্ট হলেও অনুচ্চারিত ছিল সেই শব্দ। তো পারিবারিক ভাবে তো আমি মুসলিম পরিবারের ছেলে নই, কিন্তু ঘটনাচক্রে আমার ওখানকার যিনি লিগাল গার্জিয়ান ছিলেন, তিনি এক রহমান কাকা, আপত্ত স্নেহী তিনি আমাকে দেখতেন। তুমি এত দূর থেকে গেছি, গ্রামের ছেলে গেছি ওখানে। আর আপনারা জানেন বোলপুর শান্তিনিকেতন একটা কসমোপলিটন ব্যাপার আছে, বাংলার দিক দিয়ে আগলে রেখেছিলেন। সব মিলিয়েই যেন প্রতি পদে মনে হতো যে মাইনরিটি হওয়ার বোধ তো পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের নেই, অবশ্যই আছে বাংলাদেশে, ঠিক একই রকম ভাবে আছে এখানকার মুসলমান। সেই বোধটার প্রথম একটা অনুভব হয় যখন টন্ট পাই। তাই একই সাথে আমার ব্যক্তিগত শ্লাঘা এবং বাইরে থেকে শুনেছি, এটা আমার মাধ্যমিকের পর শ্লেষ মুর্শিদাবাদ। তখন খুঁজতে চেষ্টা করেছি, তারপরে তখন অতটা ম্যাচিওর ছিলাম না যে এর রুট কোথায়। সেই রুট এখনো যে পেয়েছি তা নয়, কিন্তু সাম্প্রদায়িকতার যে লেলিহান আগুন আমরা এখন দেখছি, সেটা যে ছিল না তা আমি মনে করি না। একই সাথে সহাবস্থান ছিল এবং ভুল বোঝাবুঝিও ছিল। একই সাথে লালন পালনও ছিল। আবার এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, এমন কিছু প্রবাদ আছে এই সমাজের মধ্যে, যেগুলো ফাটলটাকে বড় করায়। আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন করি আপনাকে, যে আমাদের এই বাংলার সম্প্রীতি বলা হয় হাজার বছরের, কিন্তু এমন হঠাৎ কি ঘটলো যে সম্প্রীতির চর্চাটা, পার্টিকুলারলি সম্প্রীতির চর্চা করতে হবে? এটা ভিতরের বিষয়, এ কি বাইরের বিষয়? একদম একদম। আজকে যেটা নিয়ে আমি একটু হলেও শুরু করলাম, আমার দাদি এবং ঠাকুমাকে দিয়ে, কোনোদিন এটা বলতে হবে কোনো সেমিনারে বা কোনো টিভির সামনে, সেটা আমার মনে কোনোদিন ছিল না। পাথর চাবড়ি উচ্চারণ করতে হবে ঘোষগ্রামের লক্ষ্মী মেলার সাথে, সেটাও মনের মধ্যে কোনোদিন ছিল না।
আজকে করতে হচ্ছে, সচেতন ভাবেই করতে হচ্ছে। সচেতন ভাবেই বাউল ফকির মেলাগুলো করতে হচ্ছে, সেখানে বলতে হচ্ছে যে এই হচ্ছে আমার বাংলা। তার কারণ যে আমি মনে করি বা আমাদের কাজ থেকে আমাদের মানে প্রাপ্তি 92 উত্তর ভারতবর্ষ সেই ভারতবর্ষ নেই যে ভারতবর্ষের স্বপ্ন আমরা স্বাধীনতা সংগ্রামে দেখেছিলাম। আমরা হিন্দু রাষ্ট্র চাইনি, আমরা পাকিস্তানও চাই। আমরা মুর্শিদাবাদের মানুষ যদি বলি, আমরা সচেতন ভাবেই চাই। আমরা জন্মসূত্রে নয়, আমরা জন্মসূত্রে তো অবশ্যই আমরা আমাদের পছন্দ এবং আমাদের অভিপ্রায় এবং দীক্ষা থেকেই আমরা ভারতবর্ষের মানুষ। কেননা যে শিক্ষা আমাদের বাংলা দিয়েছে তাতে একসাথে থাকার কথাই বলেছে। 92 উত্তর ভারতবর্ষ ভারতবর্ষকে পাল্টে দেওয়ার একটা রং আনতে লাগে। ভারতবর্ষের অনেক রাজ্যেই তারা সফল, কেননা তাদের এজেন্ডার প্রতি তাদের একনিষ্ঠতা। আমার মনে হয় সেই নিয়ে প্রশ্ন করা উচিত না। আচ্ছা, এই যে তারা সফল, এই যে তারা বলতে পার্টিকুলারলি আমি জানতে চাই যে আপনি কাদের কথা মিন করছেন, কাদের কথা বোঝাতে চাইছেন? আমি স্পষ্ট ভাবেই বলি, আমরা 47 দেখেছি, 47-এর আগে দেখেছি, 47-এর পরে দেখেছি। আমাদের ইতিহাস শোনানো হয়েছে, আমাদের ইতিহাস পড়ানো হয়েছে এবং খুব ঠান্ডা মাথাতে ইতিহাসের একটা পৃষ্ঠা দেখানো হয়েছে, একটা পৃষ্ঠা দেখানো। মজার ব্যাপার হলো, যেহেতু আমি আমার কাজের জন্য অনেক জায়গাতে গেছি, এমনকি ঘোষিত শত্রু রাষ্ট্রেও গেছি, অবাক বিষয়ে সেখানকার টেক্সটেও হিন্দু বিদ্বেষ আছে, এখানকার টেক্সটেও চরম মুসলিম বিদ্বেষ আছে। যে ইতিহাস পড়ে আমি বড়, আপনি ইতিহাসের কথা বলছেন। আজকে একটা ছোট্ট কথা বলি। সোমনাথ মন্দির ভারতের প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে ঔরঙ্গজেব চেয়েছিলেন যে এটা একটা মসজিদ বানাতে। এই বিষয়ে আপনার মতামতটা কি? না, ওরা তো মানে ঘড়ির কাঁটাটা উল্টো দিকে সরাতে চাইছে। ওরা খুঁড়তে খুঁড়তে কোথায় গিয়ে পৌঁছবে, ওদের ক্ষমতা থাকলে ওরা হয়তো কাবাসে দিতেও যাবে। তাই এই অর্বাচীনদের প্রতিটি ক্ষেত্রে উত্তর দেওয়া উচিত না। মানে যতটা না ইতিহাস বলতে চাইছেন তার থেকেও বেশি ভিতরে রাজনীতি লুকিয়ে আছে, অবশ্যই। কায়েমি স্বার্থ। কেননা আপনি দেখুন যে এই হচ্ছে আনএন্ডিং, আমাদের কাজেরই একটা পার্ট হচ্ছে যে ইনভেন্টেড ট্র্যাডিশন। ঠিক এই কথার সূত্র ধরে আমি বলি যে আজকে উত্তর ভারত গো বলে যেটাকে বলা হচ্ছে, যে তার কি কোনো ছায়া, কালো ছায়া বাংলার উপরে, বাংলার যে এই সোকল্ড হাজার বছরের যে সম্প্রীতি, কোথাও কালো ছায়া এসে পড়ছে? আপনাকে একটু আমি কন্ট্রাডিক্ট করছি। এই যে আমরা এখানে বলি গোবলয়, এই যে আমরা একটা দেখে দিই হিন্দি ভাষী এলাকাতে, এটা ভুল করি। ভারতবর্ষের কোনো প্রান্তই, যে প্রান্তটা ভারতবর্ষ নয়ও, সিন্ধু, পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, কোনোটাই এক বজ্ঞাত ছিল না কখনো। আমি হিন্দি ভাষী এলাকায় থেকেছি, সাংবাদিকতা করেছি, গেছি। আমি কেন 92-এর কথা বললাম, বাদাউইনের এমন মাজার আছে যে মাজারে কালো পইতে দেওয়া হয়। পানিপথে হজরত শাহ কালন্দর পানিপথির যে উর্স মেলা, সেটা শুরু হয় গায়ত্রী দিয়ে, শেষ হয় কালমা শাহাদাত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ভারতবর্ষ। শেষ করছে যারা, তারাই আমাদের গণশক্তি, এটা নিয়ে সন্দেহ নেই। তাই দয়া করে গোবলয় বলবেন না। সম্প্রীতি হাজার বছর বাংলাতেও ছিল, উত্তরপ্রদেশেও ছিল, রাজস্থানেও ছিল, বালুচিস্তানেও ছিল। কিন্তু কোনো না কোনো পলিটিক্স সেটা তাদের ব্যক্তিগত স্বার্থ এটাকে ব্যবহার করছে। খাজা মঈনুদ্দিন চিশতি বা নিজামুদ্দিন আউলিয়া বা দিল্লির দরগা বা হরিয়ানার এই যে আমরা দেখেছি যে একটা মাজার, সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এটা সবটাই কি মানে রাজনীতি না? এর মধ্যে না, রাজনীতি তো অবশ্যই কোনো সত্যতা দেখুন, আছে? রাজনীতি তো অবশ্যই, কেননা এতে ক্ষমতা পাওয়া যায়, 2 থেকে 96 হওয়া যায়, 96 থেকে আজকের ফিগার আসা যায়। এবং তার সাথে সাথে আরো কিছু কথা খুব রেলিভেন্ট, যে মানুষকে এই যে রাজনৈতিক ধর্মের দিকে নিয়ে যাচ্ছে,
ধর্মকে রাজনীতিকরণ করছে, রাজনীতিকে ধর্মীয়করণ করছে, সেটা আহ, সেটা একটা চরম পর্যায়ে যাচ্ছে। আমি যেটা হিন্দিভাষী এলাকাতে বা গুজরাটে গিয়েও দেখেছি, গুজরাটে একাধিকবার গেছি, গণহত্যার পরের শুনানিগুলোতেও আমি গেছি। সমাজের মধ্যে ধর্মীয়করণ, এবং ধর্মীয়করণ কথাটার মধ্যে খারাপও কিছু নেই, ধর্ম মানুষ করতেই পারে। পলিটিক্যাল রিলিজিয়ান, যে রিলিজিয়ান তোমাকে বলবে হিন্দু রাষ্ট্রই শেষ কথা, যে রিলিজিয়ান তোমাকে একটা সময়তে হয়তো আমাদের দেশ থেকে আলাদা করে পাকিস্তান দিয়েছিল, তার ইতিহাস আছে। শুধু শুধু একাই জিন্না দেয়, মুসলিম লীগ দেয়, তাও আমি মনে করি না, কিন্তু হাসিল হয়েছে যে ভারতীয় মুসলিমদের জন্য দিয়েছে, এটা তো বাস্তবতা। যে পলিটিক্যাল রিলিজিয়ান আজকে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, যে মানে যে যৌক্তিকতা ছিল হাসিনার পতনের, তার স্বৈরাচারী শাসনের পতনের, আজকে সেখানেই যারা পলিটিক্যাল রিলিজিয়ান করে সেখানকার ব্যানারে তারাই ধরে ফেলেছে ব্যাপারটা। ঠিক ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষে যারা হিন্দুত্ব শক্তি, সেটা হচ্ছে পলিটিক্যাল রিলিজিয়ান শক্তি। শব্দটা এখন আর নতুন নেই। এই শক্তি একটাই এজেন্ডা, এটা আমাদের বুঝতে হবে। এরা কিন্তু এদের এজেন্ডার প্রতি সৎ, আমরা সৎ নই। আমরা ভাবি যে মানে মূল লক্ষ্যে এরা অবিচল অবিচল, এবং ওরা যখন দুটো ছিল তখনও অবিচল, এখনো অবিচল। তখন দুপা পিছিয়ে ছিল, এখন চার পা এগিয়ে আছে। মানে হিন্দু হিন্দুস্তানি কোথাও যেন একটা সেটাও চেঞ্জ হচ্ছে। আপনাকে বলি, আরএসএস এর সদর দপ্তরে পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণ মতলব, তার একটা সাক্ষাৎকার আমরা নিতে পেরেছিলাম নাগপুর বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে আমরা গেছিলাম। সেখানে রামপুনিয়ানি হর্ষমানদের আগে ফোন করেছিলেন, নাম জানেন নিশ্চয়। জানি। হ্যাঁ, তাদের একটা যৌথ ওয়ার্কশপে আমরা গেছিলাম। তারপর আমরা কয়েকজন মিলে, আমি আমাদের সেন্টারেরই এক ছেলে খাড়ু, আমরা আরএসএস দপ্তরে যাই। সবটা হয়তো প্রকাশ করা উচিত না, অনেক টিক্স মেরে যেতে হয় রিসার্চারের এইসব করে। আপনি ভাবতে পারেন একটা সংস্থা, সে তার দপ্তরের মিউজিয়ামে হেগড়েওয়ার মুসলিমদের, মানে হেগড়েওয়ার এবং কিছু হিন্দু হুলিগ্যান মারছে, তার ছবি, রক্ত দাড়িওয়ালা মুসলিম মারছে, তার ছবি প্রাউডলি টাঙানো আছে। ছবি মানে ফটোগ্রাফ নয়, আঁকা, ওর ইতিহাসটাকে বোঝানোর জন্য। হেগড়েওয়ারের জীবনী পড়বেন, ওই চ্যাপ্টার আছে। আমরা আরএসএস এর দপ্তরে গিয়ে যখন কথা বলি তার সঙ্গে, কৃষ্ণ মতলবের সঙ্গে, তিনি পরিষ্কারভাবে তাদের এজেন্ডা বলেন। যে সূত্রে গেছি সে সূত্রে উনি অনেকটাই ওপেন হতে পেরেছেন। পরে বেরিয়ে যাওয়ার পর তো অনেক জল গেছে, বিপজ্জনক। হ্যাঁ, কিন্তু তখন আমাদের যে ফিক্স নিয়ে গেছি ইউনিভার্সিটির পার্ট হিসেবে, উনি যা বলেছেন, এবং এটা এটা জেনে রাখুন, ওনার কাছ থেকে যেটা আমরা পাবলিশ করেওছি, সেই রিপোর্ট, যে উনি বলেওছেন যে এনার তো কোনো এজেন্ডাই নেই বর্তমান পশ্চিমবঙ্গের শাসক, ইনি যে কি করছেন ইনি জানেন না। তবে এটুকু ঠিক যে আমাদের কিছু কাজ উনি করে দিচ্ছেন, সমস্তটা রেকর্ডেড। কারণ ভবিষ্যতে যখন ইনি চ্যালেঞ্জ করবেন, আমরা প্রকাশ করব, যাতে আমরাও আইনি বিপদে না পড়ি। এবং উনি তো মানে বাইরের লোককে বলছি না বলে ভেবে বলছেন, কেননা একটা সূত্র ধরে আমরা গেছিলাম। এই হচ্ছে অবস্থা। মানে এটা কি ধরে নিতে হবে যে আরএসএস খুব সুপ্ত সন্তর্পণে, কিছুদিন আগেও, কয়েকদিন আগে এক সাংবাদিক প্রকাশ্যে বলছিলেন যে এরা একটা জেনোসাইড চাইছে ভারতবর্ষে, এটা বড় আকারের, যে মাইনরিটিদেরকে নিয়ে, মুসলিম মাইনরিটি, তাদেরকে জেনোসাইডের দিকে এগিয়ে চলেছে দেশ। এটা কি এই কথার কি আমি সে লেখা পড়েছি। আমার দের সঙ্গে যুক্ত মোহিত রণদীপ, তিনি এটা নিয়ে লিখেওছেন, এবং আমার মনে হয় উনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমরা একটু জেনারেলাইজ করে ফেলি তো, ওই শক্তিটার গভীরতা, ওর লেগে থাকা, ওর স্ট্র্যাটেজি আমরা বুঝতেই পারি। এরকম নয় যে আমরা 4 ঘন্টা দপ্তরে গিয়ে বুঝে গেছি, এরকমও নয়, কিন্তু যতটা স্টাডি আমরা অন্তত করতে পেরেছি, কারণ আমরা শুধু ফ্যাক্ট ফাইন্ডার নয়, আমরা
সার্ভে স্টাডি সবগুলোও করি। পশ্চিমবাংলায় আরএসএস এর ক্যাম্প কিরকম ভাবে বাড়ছে আপনি আমি সাধারণ মানুষ কি জানি? জানি। আপনি জানেন ওদের টার্গেটেড 3টে জিওগ্রাফি আছে। উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ মানে কোর উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ মানে মালদা নয়। আমাদের কাছে উত্তরবঙ্গ মালদা থেকে শুরু হয়, তা নয়। উত্তরবঙ্গ মানে কোচবিহার, জলপাইগুড়ি আর দার্জিলিং, ওদের হিসেবে। বনাঞ্চল, জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর, 4টে। তৃতীয় হচ্ছে ওদের কথাতে কেন্দ্রীয় বাংলা মানে মুসলিম বেল্ট, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তো কিরকম ভাবে কি করা হবে, কিরকম ভাবে সেখানে সমাজকে নিয়ে যেতে হবে, সেটা পুরো প্ল্যান। তাতে প্রায় 18টা সংগঠনকে নামানো হয়েছে। কোথাও ডিরেক্টলি আরএসএস এর সংগঠন, সরস্বতী বিদ্যা মন্দির, বনবাসী কল্যাণ আশ্রম, জঙ্গলমহলের জন্য। আপনি জানেন বিজেপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওখানে নাম না নিলেও চলবে, ওরা সবাই জানে। কিন্তু বন্ধু সংগঠন আপনার মুর্শিদাবাদে, আমার মুর্শিদাবাদে ভারত সেবাশ্রম কংগ্রেস, এদের আলটিমেট লক্ষ্যটা কি? হিন্দু রাষ্ট্র। আরএসএস এর আলটিমেট লক্ষ্য তো হিন্দু রাষ্ট্র, তো ঘোষিত লক্ষ্য, ঘোষিত লক্ষ্য। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ তো ওদের নেই। সেটা 2025-এ হোক আর 50-এ। অধৈর্য নয়, ধৈর্যবান। ধর্মনিরপেক্ষ যে সমস্ত পলিটিক্যাল দলগুলো আছে, তাহলে এই বিপদ জেনেও তাদের কাছেও খবর আছে। আপনি যে কথাবার্তাগুলো বললেন, তাদের কাছে তাদের অবস্থানটা কি? তারাও তো কোথাও কোথাও ধর্মের রাজনীতির সঙ্গে মিশে যাচ্ছে একদম বা একদম কম্প্রোমাইজ করছে। একদম। মানে আমার এই ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো আস্থা তো নেই, শ্রদ্ধার কথা বাদ দিয়ে। কেননা আমি পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষেই দেখুন, পশ্চিমবঙ্গে আপনি জানেন কম্পিটিটিভ হিন্দুত্ব চলছে, প্রতিযোগিতামূলক হিন্দুত্ব। পশ্চিমবঙ্গে চাকরিতে, শিক্ষায় বিভিন্নভাবে ডিপ্রাইভ মুসলিম শ্রেণী, তাদের কাছেও ধর্মীয় সুশ্রুতি দেওয়া হচ্ছে। এবং আমরাও নজর দিয়ে দেখেছি বেশ কিছু ইসলামী জলসায়, যে জলসায় আমি ছোটবেলায় গেছি, সেখানে এখন পলিটিক্যাল ইসলামের কথা। কোনটা কার্যকরণ সেটা বলা উচিত না, তাহলে তো মোদীর তত্ত্ব হয়ে গেল। গোদরা হয়েছিল বলে এইটা হয়েছে। হিন্দুত্ব বাড়ছে বলে ইসলামিত্ব বলছে, আমি সেই ডিলেমাতে যাই। বাড়ছে, দুটোই বাড়ছে, দুটোই খারাপ। তারা যেহেতু মাইনরিটি, তাদের বিপদ আরো, তারা এমনিতেই বিপদাগ্রস্ত। এবং সেটা এই যে সেকুলার দলগুলো, তারা খুব ভালোভাবে জানে। তারা জানে যে মানে এইটা আপনি কংগ্রেসকে দেখেছেন, পশ্চিমবাংলায় তৃণমূলকে দেখেছেন, যারা বামপন্থী। সারা ভারতবর্ষে তাদের কি অবস্থা আপনিও জানেন। কিন্তু তাদের যে পলিসি, তাদের যে সেকুলারিজম নিয়ে যে স্ট্যান্ড, সেটা সবসময়তেই মানে কখনোই সমাজকে না বুঝে। মানে এই জন্য বলি যে ভারতবর্ষের নিরিখে মানে একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আপনি আমি সকলেই নিশ্চয়ই লেনিন, মার্কস, তাদের কাজ, তাদের বিষয় নিয়ে জানবো, ভারতবর্ষে তাদের অ্যাপ্লাইটা নিয়ে বুঝবো। কিন্তু তারা তো এখনো বুঝতেই পারলো না কি কাস্টের রিলেশন, ক্লাসের সঙ্গে কাস্টের রিলেশন তারা বুঝতে পারেনি। তারা বুঝতেই পারেননি ভারতবর্ষীয় উপাদানের লালন হাসন বাংলায় কতটা দরকার, কবির কতটা দরকার। হ্যাঁ, যার ফলে তারা তো সমাজই বোঝেনি। বাকিরা বুঝে গেছে আমি তা বলছি না, এরা তো এখনো প্রলেতারিয়েতের বিপ্লবের স্বপ্ন দেখে। আমি সেই স্বপ্ন আমিও দেখেছি, হয়তো আপনিও দেখেছেন। কিন্তু ভারতবর্ষের নিরিখে সেই স্বপ্নটা কি হবে সেটা বুঝতে ওদের সময় চলে গেল। যার ফলে আমি যেটা একটু আগেও বললাম যে বাংলায় বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে সাম্প্রদায়িকতার বৃদ্ধি, কি হিন্দু কমিউনিটি কি মুসলিম কমিউনিটি, আমরা পশ্চিমবাংলায় দেখেছি, আমরা রিপোর্টে লিখেছি যে হিন্দু আরো বেশি হিন্দু হচ্ছে, মুসলিম আরো বেশি মুসলিম হচ্ছে। এটা কখন লিখেছি? 2016-তে, যখন হাজিনগর ঘটছে, যখন আপনার বসিরহাট করছে। হাজিনগরে সামান্য বল বোঝাবুঝি থেকে 8টা পয়েন্ট থেকে আরএসএস এর বাহিনী অ্যাটাক করলো। আচ্ছা, অ্যাটাক করলো এটা তো সবাই বুঝলো। তার আগে যে ওখানে ঘাটে ঘাটে আরতি হলো, এটা যে মুকুল রায়ের ছেলে করলো, গঙ্গার আরতি এখনো চলছে,
কলকাতার দুপাশে গঙ্গার ঘাটগুলোতে যে আরতি হচ্ছে তার 95% তো তৃণমূল স্পন্সর করে। এটা তো ছিল না টিচার। আজকে কয়েক লাফে ইসলামী জলসা বেড়ে গেল, তাতে কারা আছে? মানে বললে তো আর গঙ্গা আরতিতে বা কি দোষ, ইসলামী জলসাতেই বা কি দোষ? কারা আছে? তার মানে একটা ছোট্ট আপনাদের গল্পই বলি, গল্প না যদি সত্যি কথা। আমি যেখানে থাকি তার একটা স্টেশন, তার পাশে 2017-তে একটি হনুমান মন্দির হল। এখন অনেকগুলো হয়েছে, 2017-এর কথা বলছি। আমি যেখানে চিপ কিনতাম, ফোনের চিপ, হাজবেন্ড ওয়াইফ দুজনে বসে। সেদিন চিপ শেষ হয়ে গেছে, তার আগের দিন উদ্বোধন হয়ে গেছে। আমার বাড়ি ওখান থেকে কাছেই, একদম কাছে না আবার কাছেই। আমি ওইখানেই চিপ কিনি, তো গেছি, দেখছি যে দোকানটা খোলা, কেউ নেই। তো তাকালাম, তখন আমি ও ওখানে আছে, দেখি মন্দিরের কাছে মেয়েটি আলপনা দিচ্ছে। আমাকে বললো যে, ও দাদা এসছেন, আমি আসছি আসছি বলে চলে এলো। কি দেবো? তো আমি তাকে বললাম যে, বাবা তুমি কি করছিলে? আলপনা দিচ্ছিলাম। কিসের মন্দির? এটা হনুমান মন্দির। তুমি তো আগে না, এই তো হলো প্রথম। আমি আলপনা দিয়ে আমি দেখেছি, কিন্তু সাধারণ গৃহবধূ আলপনা দেয়, সে ধর্মে আছে, সাধারণ ধর্মে আছে। সে যেটা পলিটিক্যাল রিলিজিয়নের এজেন্ডায় ঢুকলো, সেটা বোঝার ক্ষমতা নেই। সন্ধ্যাবেলাতে আরো অজান্তে এই সমস্ত লোকগুলো অনুষঙ্গগুলো মানুষের জীবন যাত্রার মধ্যে ইসলামী জলসায় যখন আমি বলে দিচ্ছি কোন একটা জায়গাতে, আমি রানীনগরের কথাই রেকর্ডেড, আগে চেষ্টা করবেন মুমিন ভাইদের দোকান থেকে মাল কিনবেন, না পেলে তখন ভাব তুই বেটা যে গাড়িতে চেপে এসছিস উত্তরপ্রদেশ থেকে বক্তব্য রাখতে, গাড়িটা কার? কোন মুমিনের গাড়ি? তো একদিন প্রশ্ন করলো, বললো ওপেনলি নয়, বললো এটা আনন্দের, কিন্তু প্রশ্ন করাগুলো কমে গেছে। প্রশ্ন করাগুলো কমতে 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 চুপ থাকা হয়েছে এবং ফলোয়ার হয়ে। সমস্যা এইটাই যে শুধু ধর্মের নিরপেক্ষ। দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা এটা লক্ষ্য করছি যে শুধু ভারতবর্ষে হিন্দুত্ববাদ নয়, রিসেন্ট বাংলাদেশেও সেই আমরা দীপ্তি দাসের কথা দেখছি, বা কোথাও কোথাও এই ঘটনাগুলো খুবই আতঙ্কের, যে সংখ্যালঘুদের তাদের উপরে যে আক্রমণটা নেমে আসছে, এবং কোথাও যেন প্রতিবাদের ভাষাটা খুব ক্ষীণ হয়ে আসছে। কেউ যেন কথা বলতে চাইছে না। এই যে কথা না বলা, প্রশ্ন করা না করা রাষ্ট্রকে, যে একটা মানুষ, সে তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার পরিচয়, সে মানুষ, সে নাগরিক, এই পরিচয়টা কি কোথাও ধাক্কা খাচ্ছে? একটা কথা আপনাকে বলি যে আপনি খুব সঠিকভাবেই তুলেছেন, কিন্তু কিছুটা হলেও বলি আপনাকে যে ধরুন আমাদের যে গণ আন্দোলনগুলো হয়েছে এই উপমহাদেশে, স্বাধীনতার সময়তেও হয়েছে, তারপরেও কম বেশি হয়েছে, সব মানুষ তাতে অংশগ্রহণ করেনি। যারা করেনি তারা স্বাধীনতার বিরোধী তা বলছি না, নৈতিক ভাবে হয়তো তাদের অবস্থানটা ছিল, কিন্তু সশরীরে সময়ের জন্য, কেন আন্দোলনে যেতে গেলেও তার পেটে খাবারের যে রসদ লাগে সেটাও তাদের থাকেনি, ছিল না। হালফিলের যে গণ আন্দোলনটা আমরা দেখেছি, যেটা পশ্চিমবাংলার পথ পরিবর্তন করেছে, নন্দীগ্রাম সিঙ্গুর, রাজনীতি যাই করি না কেন একটা গণ আন্দোলন তো ছিল, এবং একটা ডকুমেন্টেশনের পার্ট হিসেবে আমরা তাতে ছিলাম যথেষ্ট ভালো। আমরা একাধিক রিপোর্ট পার করেছি নন্দীগ্রাম গণহত্যার উপর, সেটা পিপুলস ট্রাইব্যুনালে দিয়েছি। তার মানে একটা ভূমিকা ছিল, চেষ্টা থেকেছি দুপক্ষের কথাই শোনার। সেটাও কোনোদিন সব রাম রহিমকে একসাথে নামায়নি, যেটা লাস্ট দেখলাম। তাই তার আগে যা হয়েছে তাও তাই। আমি 90-এ বাংলাদেশে এরশাদ বিরোধী গণ আন্দোলনের সময় আমি ছিলাম, আমি তার আন্দোলনে থাকতে পারি না, অন্য দেশের নাগরিক, যথেষ্ট ভাবে প্রাণোদনা, ওখানকার প্রাণোদনা আলাদা, সবকিছুতেই, ভালোবাসাতেও, হিংসাতেও যেমনি দেখছি তেমনি ভালোবাসাতেও। আপনি আমি এই পশ্চিমবঙ্গীয় মানুষ এলে জিজ্ঞেস করি, একটা কাউন্টার প্রোটেস্ট সব জায়গাতে আছে, দুর্গতিতে হলেও আমরা জিজ্ঞেস করি এলে কখন বিকেলে চলে যাবেন কিনা, ওখানে সেই আন্তরিকতা অন্যরকম। কি হিন্দু কি মুসলিম, পূর্ববঙ্গ মানেই আগলে ধরে।
তাই আন্দোলন অন্যরকম, তবুও সেই প্রোটেস্টেও সেটা সার্বিক বলা যায়। অনেক জায়গায় রক্ত থেকেছে, যেতে পারেনি, যায়নি বা শুনেছে। হ্যাঁ, লাস্ট এখানেও যে আরজিকর নিয়ে আন্দোলন হয়েছে, অনেক জায়গায় হয়েছে। না, আমি বলতে চাইছি যে কিন্তু এই যে যেটা আপনি বলতে চাইছেন যে মানুষ কি প্রতিবাদ করছে না, মানুষের অন্তরে নিশ্চয়ই প্রতিবাদ আছে, এটা একটা আশার জায়গা। তারা খুব বেশি না হলেও সকলেই যে খুব চরম একদম মানে মুসলিমকে হত্যা করলেই আনন্দিত হবে এরকম নয়, বা উল্টো দিকটাও তাই, হিন্দুকে হত্যা করলে হবে। কিন্তু এমন ভাবে একটা কেমোফ্রেজ করানো হয়েছে, আপনি ইয়ং জেনারেশনকে দেখুন, ইয়ং জেনারেশনে মোবাইল সার্চ করে দেখুন, যদি সেই অ্যাক্সেস থাকে আপনার বাড়ির বা আমার বাড়ির, আপনি দেখুন তারা কি দেখছে। তারা সেক্স দেখছে, তারা প্রেম দেখছে, সিনেমা দেখছে, সবই দেখছে। দেখবে বয়সকালে দেখতেই পারে, কম বয়সে দেখছে বলেই বদহজম হচ্ছে, যেহেতু মোবাইলে কম বয়সের কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু এও দেখছে যেটা ভায়োলেন্স, এবং যে ভায়োলেন্সটা কমিউনাল ভায়োলেন্স, এথনিক ভায়োলেন্স, এবং ভাষণ শুনছে। না, এটা রাষ্ট্রীয় অবস্থানগুলো কি, এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্য, সে আমি ভারত বা আমি বাংলাদেশ আমি বা আমি পৃথিবীর অন্য বলি দেশ আপনাকে, হোক। আমি বা আমরা একটা সমাজ নিয়েই কাজ করি। আমি রাষ্ট্রীয় অবস্থান, রাষ্ট্র তো চাইছে যে গোল্লায় যাক, মানে পরিষ্কার কথা, এত মদের দোকান, এত মন্দির, এত মসজিদ করার কারণ যা, তার কারণ থেকে বাইরে কোনো রাষ্ট্রই নয়। আপনি যদি দক্ষিণ এশিয়ার কথা বলেন, দক্ষিণ এশিয়ার সব জায়গায় একরকম নয়। কিন্তু তবু বাস্তবতা এই যে যে রাষ্ট্রের ভূমিকা একদমই নয়। আমি প্রায় 24 বছর পরে যখন বাংলাদেশে যাই, আমি অবাক, এটা ছিল, এরকম হয়ে গেল ব্যাপারটা। মানে সেই 24 বছরটা পরে যাওয়াটা হচ্ছে 2014, তারপরেও এখন 11 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে। আজকে পশ্চিমবাংলাতে আমি দেখছি ঠিক উত্তরপ্রদেশে যেরকম ভাবে হিন্দুত্ববাদী শক্তি সমাজের মধ্যে হিন্দুত্ব রাজনীতি, আমরা বলি গো বলাই, আমি প্রতিবাদ করলাম আপনাকে, ছিল না সেটা। সেটা যদি করলো 90 উত্তর, এখন আপনি আর খুব বেশি মানে ভালোবাসার কথা বলে লাভ নেই। আপনি অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি মাইগ্রেশন নিয়ে কাজ করেছেন, লেবার মাইগ্রেশন পার্টিকুলারলি। তো এখন বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 30 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে, এবং তারা বাংলা ভাষায় কথা বললে তারা আক্রান্ত হচ্ছে। আজকে কাগজে দেখলেও আমরা দেখতে পাই যে আহ, রাজা আলী নামে একটা ছেলেকে উড়িষ্যাতে, পার্টিকুলারলি উড়িষ্যা, এটার একটা কার্যকারণ সম্পর্ক কিন্তু লক্ষ্য করছি যে ঠিক 2 বছর আগে, 3 বছর আগেও এটা দেখা যায় যে যত মাইগ্রেন্ট লেবাররা হেনস্থা বা সরাসরি তাদের জীবনের শিকার হচ্ছে, জীবনের খেসারত দিতে হচ্ছে। আহ, তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে বাংলা ভাষায় কথা বললেই কি তারা সত্যিই আক্রান্ত, কারণ না তার পেছনে অন্য কোনো কারণ আছে? না, বাংলা ভাষায় আক্রান্ত কারণ থেকে বেশি গুরুত্ব দেবো আমি মুসলিম বলে আক্রান্ত, এটা স্পষ্ট হোক। আপনি বলবেন তাহলে উর্দু ভাষীরা আক্রান্ত হচ্ছে না কেন, অন্য কিছু না, বলবেন না আপনি। হ্যাঁ, মুসলিম, তারপরে বাংলা, বাংলা ভাষা, ওইটা আমি অস্বীকার করছি না। এবং কোনোটাই কিন্তু উৎপটকা দুম করে হচ্ছে না, এটাও একটা বড় এজেন্ডা। এবং সেই এজেন্ডাতে আসামকে কোটানকোট সাকসেস হয়েছে। আসামের ডেমোগ্রাফিতে মুসলিম পার্সেন্টেজ বিভিন্ন কারণেই যথেষ্ট, ওখানে কয়েকটি জেলা বা রিজন আছে, মুসলিম পার্সেন্টেজ যথেষ্ট, কিন্তু সেখানে সোশ্যালাইজেশন অফ হিন্দুত্ব পলিটিক্স অনেকটাই করতে পেরেছে। তারই রেজাল্ট হচ্ছে পলিটিক্সে যেটা। আগে তো সোশ্যালাইজ করতে হবে, আগে তো ঘৃণা এবং মেরুকরণটা করতে হবে, মার্কেটাইজ করতে হবে, হ্যাঁ, তারপরে আগে তো সেটাকে ঢুকতে হবে। আমরা সবসময় ওই এই কটা ভোট পেলো, কটা পেট পেলো। আপনি জানেন আপ যে রাজনীতি করে সেটা হিন্দুত্ব রাজনীতি করে, সমস্যা তো এইটাই। শিবসেনা সবাই জানতো, এই শিবসেনা কংগ্রেসের কাছে ঢুকলে সবাই বলে সেকুলার হয়ে গেল, গর্ধবংরা। তো সুতরাং বাংলাদেশে যেমনি, কারণ বলছি বাংলাদেশ এই দেখা, ন্যারেটিভটা আমি বলি বাংলাদেশে যেমনি বিএনপি ভার্সেস আওয়ামী লীগ আছে, কিন্তু ইসলামী রাজনীতি নিয়ে কম সমস্যা নেই। ওকেও দেখাতে হচ্ছে আমি ইসলামিস্ট, ওকেও দেখাচ্ছে, কেউ হেফাজতে ইসলাম, ধর্মকে ঠিক হ্যাঁ, রাজনীতির এতে একটা স্থান দেওয়া। হেফাজতে ইসলাম হাসিনাকে মাদারে ওবাসেন বলে উপাধি দিচ্ছে, রেখে জামাত ধরে রেখেছে।
সেটাই বলছি, বাংলাদেশে যেটা দেখেছি, উত্তরপ্রদেশে যেটা দেখে এসেছি, আজকে পশ্চিমবাংলা সেই উত্তরণের যায়। আর মাইগ্রেশন নিয়ে বললেন, উড়িষ্যার বর্তমানে বিজেপি সরকার, এবং পশ্চিমবাংলার পাশের রাজ্য, হিংসা নিয়ে আসা, গণহত্যা যদি এজেন্ট হয়, যতটা স্প্রেড করানো যায়, কতটা তার দিকে এগোনো যায়, তার বিভিন্ন ব্লু প্রিন্ট আছে। ব্যাপারটা যতটা সহজ ভাবছি ততটা সহজ আমার অন্তত মনে হয় না, এর থামবে না। এবং একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাও নয়, আজকে মহারাষ্ট্র তো কালকে গুজরাট। এবং আপনাকে আমি বলি যে এটা এই জায়গাটাতে, এই সামাজিকভাবে মুসলিম বিদ্বেষটা এমন জায়গাতে নিয়ে আসা হচ্ছে, তাতে শুধু বিজেপি শাসিত রাজ্য থাকবে না, তামিলনাড়ু হবে, কোনোটাই আর মুরুদ্দান নেই দাদা, এটা বুঝতে হবে। হ্যাঁ, সরকার আছে, আপনি জানেন, যখন আমরা হাকিমপুর বর্ডারে গেলাম, শরৎনগরে, কাতারে কাতারে মানুষ চলে যাচ্ছে বাংলাদেশ, তারা তো বলছে আমরা বাংলাদেশি এসেছিলাম এখানে। কেউ স্বচ্ছন্দ বোধ করলে বলছে হ্যাঁ কাটমাট করেছিলাম, সবই এখন আর টিকবে না, চলে যাচ্ছে। কেউ বলেছে না, হয় সত্যি বলছে বা মিথ্যে বলছে, না আমাদের আধার মাধার কাটটাট কিছু করিনি, আমরা এসেছিলাম কাজে, চিকিৎসা করতে এসেছিলাম। একটি মহিলা, তার সাথে আমাদের মহিলার কথা বলে আলাদাভাবে, এবং সেই মহিলাটার সঙ্গে আগে পরিচিত ছিল। আসলে কেন বলছি, এই মিডিয়া মানুষের সঙ্গে কথা বলা, সেটাও তো একটা ক্লিশের বিষয়। মানুষগুলো কথা বলতে বলতে ক্লান্ত হয়, তাই বাড়ি ফিরে যাচ্ছে, এখানে রোজগার করতো, কেউ 7 বছর, কেউ 12 বছর, কেউ 3 বছর হলেও আছে ভারতে। তো একজনের সঙ্গে কথা, তো সে কর্ণাটক, একজন নয়, মানে তার সূত্র ধরতে প্রায় 48 জনকে কথা বলেছিলাম পরপর 2 দিন, তারা সব কর্ণাটক তো কংগ্রেসের সরকার। পুলিশ এসেতে ভয় দেখিয়েছে, পুলিশের যা কথা সেটা উড়িষ্যার পুলিশের থেকে আর কি ভালো বলতে পারে, যোগী आदित्यनाथ पुलिस থেকে কি ভাববে, এই तुम लोग सब वहां से आया है, मान लो बांग्लादेश से आया है पॉपुलेशन ज्यादा करने के लिए, भागो 3 दिन का टाइम दे रहे हैं। এইটা ওনাদের বক্তব্য। যিনি চলে যাচ্ছেন, উনি এসেছিলেন চিকিৎসা করতে সাই বাবা কোন একটা আশ্রমে কর্ণাটকে, প্রায় 3 বছর ধরে আছেন, হোটেলে কাজ করতেন, এমনিতে স্বামী পরিত্যক্তা, তাই থেকেও গেছেন, বাবাকে টাকা পাঠাতেন, মাকে দেখতেন, এখন আমার বাবা আমার কাছে ফিরে গেছেন। একটা স্টোরি বললাম, বাকিগুলো আমি বলছি। তো এইটাই আমি বলতে চাইছি যে পলিটিক্যাল রিলিজিয়ানের সোশ্যালাইজেশনটা এতটাই ভয়ঙ্কর, যখন 8-10 বছর বাদে এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। ওই মডারেট হিন্দু আর এক্সট্রিমিস্ট হিন্দু। এখানে মাঝখানে একটা কথা বলি, যে আপনি যে কথাগুলো বললেন হাকিমপুরে, শুধু হাকিমপুর না, অন্যান্য জায়গায় যে বর্ডার গুলো আছে ভারত বাংলাদেশের, বিশেষ করে বাংলার সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে, সেই বর্ডারে মানুষ এই ধরনের চোরা কারবারি থেকে শুরু করে অনুপ্রবেশ, সো কল্ড ইলিগাল মাইগ্রেন্ট, এই বিষয়গুলো আছে। কিন্তু এখানে একটা মানে তত্ত্বকে সামনে আনা হচ্ছে যে কোটি কোটি অনুপ্রবেশকারী আমাদের নট অনলি রোহিঙ্গা, এই অনুপ্রবেশকারী আছে, এবং সেটা ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ থেকে আসা। রোহিঙ্গা তো তারা আগে থেকেই আছে, অতএব এই সংখ্যাটা মিলিয়ে, এবং এরা একটা বিশেষ দলের অনুগ্রহভাজন ভোট ব্যাংক, এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতে। বাংলাদেশ থেকে আমাদের দেশে আসা একটা সত্য, সংখ্যা এবং অতিশয়োক্তিটা মিথ্যা, তার তো মানে সেই বাস্তবতাটা তো আছেই না। সেই সংখ্যা কোটি আর সংখ্যা শত, এর মধ্যে সংখ্যা আর অতিশয়োক্তিটা মিথ্যা। আমি কারণে আমি জেনারেলি আপনি এইসব নিয়ে কাজ করছেন, ত্রাস তৈরি করা, না আমি বলতে চাইছি বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী, অর্থাৎ যে মানুষগুলো আসছে, তারা কি শুধুমাত্র কাজের সূত্র ধরে আসছে, না তারা অন্য কোনো উদ্দেশ্য নেই? গরিব মানুষ তারা কি জন্য আসবে, মানে কাজ করছে, স্বাভাবিক যে হিসাব, যদি কোথাও 2 পয়সা বেশি পাওয়া যায়, পৃথিবীতে যে নিয়মে আমরাও তো 100 বছর ধরে একই গ্রামে থাকিনি বা একই জায়গায় থাকি। এখানে খুব ন্যারেটিভ আছে ভারতবর্ষে, লক্ষ্য করি সমস্ত রাজনৈতিক দল জনমত গঠন হয়েছে যে রোহিঙ্গারা তাদের আশ্রয় পাবেন, অথচ দেখা যাচ্ছে যে রাষ্ট্রপুঞ্জ সারা পৃথিবীতে যে সমস্ত শরণার্থী, তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বিশেষভাবে জোর দেয়, কারণ পৃথিবীতে মানুষের জায়গা দরকার।
এবং কোনো মানুষ যদি কোনো দেশে অত্যাচারিত হয় তাহলে তাকে অ্যাটলিস্ট মানে মানবতার খাতিরে তো এই ধারণাটা রোহিঙ্গা যারা আছে তাদের এদেশে রেখে দেওয়া উচিত না তাদেরকে যে কোনো পরিস্থিতিতেই দেশের বাইরে করা হ্যাঁ, আপনার দেখুন, কি মনে হয়? মানবাধিকার কর্মী হিসেবে তো আমি চাইবই না কেউ এই দেশ থেকে যায়, সেটা তো কোনো কথা। দেশের আইন দেশের আইন তো দেশের আইন অনুযায়ী চলে। পৃথিবীর প্রতিটি দেশের রাষ্ট্র তার আইন করেছে, সেই অনুযায়ী রোহিঙ্গা তিব্বতী কেউ তো থাকার কথা না। কিন্তু ভারত রাষ্ট্র স্বাধীনতার পর থেকেই যেটা আমাদের বোঝা উচিত, শুধু বিজেপি আসার জন্য নয়, আগে থেকেই প্র্যাকটিক্যালি একটা ডিফ্যাক্টো হিন্দু রাষ্ট্র এরা চাইছে ঘোষণা। ডিফ্যাক্টো হিন্দু রাষ্ট্র যদি না হয়, পাকিস্তান আর বাংলাদেশের বর্ডারেই বিএসএফ আছে, চীন বর্ডারে অন্য ফোর্স, মায়ানমার বর্ডারেও অন্য ফোর্স। আপনি জানেন সশস্ত্র সীমা বল চীন বর্ডারে, ভুটান বর্ডারে, আর মায়ানমার বর্ডারে আসাম রাইফেলস। তাদের কোনো বর্ডার টর্চার নেই, তাদের ওই এলাকার মানুষরা তাদের ক্লাস বলে মনে করে না। জঙ্গি অনুপ্রবেশ আসছে মায়ানমার থেকে, ঝামেলা হচ্ছে, সেটা তো আলাদা কথা। তারা খুব ভালো মানবাধিকার রক্ষা করছে তা আজও বলছি না, কিন্তু যে বায়াসনেস থেকে, অ্যান্টি মুসলিম মানসিকতা থেকে বিএসএফ কাজ করে, বিএসএফ একটা এমন ফোর্স যাদের একদম পাকিস্তানের মতো সেন্সিটিভ বর্ডারটা তো সেন্সিটিভ, সেন্সিটিভ থেকে যখন তুমি মুর্শিদাবাদে নিয়ে এসছো, সেখানে কোনো এত কিছু ঝামেলাই ছিল না, অফিসিয়ালি বন্ধু রাষ্ট্র ছিল, এখন তো অফিসিয়ালি হয়তো নেই। তো সেখানে এসেও তারা সেই ফুরি মানসিকতা করতো। এবং আমার তো মনে হয় দৃঢ় বিশ্বাস ভারত রাষ্ট্র আসলে একটা ডিফ্যাক্টো হিন্দু রাষ্ট্র, এটা আমরা বুঝতে পারিনি। আমরা অন্যের কথাতে স্বপ্ন দেখেছি, আজকে সেটা ঘোষণার দিকে যাচ্ছে আরো স্পষ্টভাবে। আর আইন পৃথিবীতে যা আছে বা আমাদের দেশে যা আছে, তা তো বললাম তো, রোহিঙ্গা কেন, তিব্বতীদেরও থাকার কথা না। এবারে তুমি চাকমাদের নিয়ে একটা পলিসি করবে, যারা চাকমা অরুণাচল প্রদেশে গেছে বাংলাদেশ থেকে, রোহিঙ্গাদের জন্য অন্য পলিসি করবে, কেন? কিন্তু ডিফ্যাক্টো হিন্দু রাষ্ট্র, তাই করছে। এটা কংগ্রেস থাকলে করতো না, একদমই না, কংগ্রেস থাকলেও করতো। এটা আমাদের বোঝা দরকার যে এই থেকে, হ্যাঁ, এ কথাও হয়তো ঠিক যে ভারত রাষ্ট্র ভেঙে যে একটা রাষ্ট্র হয়েছে, আপনি চান বা না চান, ভারত ভাগের যন্ত্রণা কিন্তু এই তিনটে দেশকে বহন করে যেতে হবে। যতদিন তারা মানুষ তার থাকবে, ইতিহাসকে এই যন্ত্রণা থাকবেই। আজকে বালুচিস্তান হবে, কালকে উত্তর পূর্ব নিয়ে সমস্যা হবে, হবে, কেননা বিভাজন একটা এমন জিনিস, সেটা আরো বিভাজন চায়। হ্যাঁ, তাই থাকবে। এবং এই বিষয়টাও যৌক্তিক, মানে বলবার জন্য নয় যে আমাদের যে রাষ্ট্র ভেঙে পাকিস্তান হয়েছিল, সেখানে রাষ্ট্রের যিনি ফাদার অব দ্য নেশন ছিলেন, তিনি অন্তত তার প্রথম ভাষণে যা বলেছিলেন, পরবর্তীকালে পাকিস্তানের কোনো শাসক সেটাকে ফলো করেন। যে পার্সেন্টেজ, আমি বাংলাদেশের কথা বাদ দিচ্ছি, যে পার্সেন্টেজ অফ পপুলেশন মাইনরিটি সেখানে ছিল, শিখ, খ্রিস্টান, হিন্দু, সেটা এখন কমতে কমতে কোথায় চলে এসেছে। যার ফলে এদের কিছু, এদের তাতে কিছু অসুবিধা হতো না, যদি ওখানে থাকতো 30% কি 20%, তাতেও এদের এজেন্ডা নিয়েই এরা চলতো। কিন্তু এদের এজেন্ডা রূপায়ণটা অনেক ইজি হয়েছে, বলতে পেরেছে, এবং কিছু মানুষকে কনভিন্স করতে না, পারে। এটা তো সত্য কথা যে বাংলাদেশ বা পাকিস্তানে যে সমস্ত সংখ্যালঘুদের বসবাস ছিল, তারা যত দিন গেছে, যত বেশি অত্যাচারিত হয়েছে, তারা যখন ভারতবর্ষে এসছে, ভারতবর্ষের মাইনরিটিরা তাদের ক্রাইসিসটা বেড়েছে, মানসিক একটা চাপ, রক্তচাপ তাদের বৃদ্ধি পেয়েছে। আজও যদি বাংলাদেশ থেকে যদি একজন হিন্দু ভারতবর্ষে আসে, তাহলে এখানে শত শত মাইনরিটি মুসলমানদের তাদের রক্তচাপ বৃদ্ধি পাবে। এখন আমাদের প্রশ্ন যে একটা মানুষ দেশান্তরিত হওয়ার কারণ কি শুধুমাত্র তার সামাজিক বা সামাজিক অত্যাচার বা রাষ্ট্রীয় অত্যাচার, এটা কি আপনার এই বিষয়টা মনে হয়? দেখুন, মাইনরিটি হওয়ার ফিলিংস তো আপনি আমার থেকে ভালো বুঝবেন, তাই বাংলাদেশের মাইনরিটি হওয়ার ফিলিংসটা তারা ভালো বুঝবে। তাই তাদের এটা করা কতটা যুক্তি, কতটা ঠিক, কোন কারণে করেছেন, কেউ নিজের পৈতৃক ভিটে ছাড়তে চায় না। এবং তাদের সেই বেদনা কষ্টটা বুঝতে হবে। মানে আমরা যদি সেটাকে তার গুরুত্বটাকে কম বলি, তাহলে নিজের অবস্থানটাকেও করলাম। পৃথিবীর জায়গায় সমস্ত জায়গাতেই মানবাধিকার অত্যাচারিত। এজেন্ডা যদি ধর্মীয় হয়, তাহলে অবস্থা আরো খারাপ।
আমার মাইগ্রেশন নিয়ে যারা আম, এখানকার ভারতীয় নাগরিক পরিবার পড়ার যখন গেলাম, তাকে আহ, পরীক্ষা দিতে হচ্ছে, সে ভারতীয়, সে জনগণ মনোদি, আমি গোটা গাইলাম জানেন, আমি গোটা গাইলাম, তবু আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে। মানে এটা শুনে আমি কাঁদবো না তো কি করবো বল? হ্যাঁ, আমি তো কোনোদিন ওই নিজামুদ্দিন আনসারি হতে পারলাম না, কারণ আমি তো একটা মেজরিটি দেশে মেজরিটি ভাষার জায়গাতে আছি। আমি উত্তরপ্রদেশে গেলে হয়তো বাঙালি হিসেবে ডাকতে পারতাম। গতকালকে আমার সঙ্গে কথা হচ্ছিল। সুতরাং বাংলাদেশের হিন্দুদের হ্যাঁ। বাস্তবতাটাও আমাদের সেই আন্তরিকতার সঙ্গেই বোঝা উচিত। অনেক বক্তব্য আছে, আমার অনেক বন্ধুরা বলেছে এই বাড়িয়ে বলা হয়, এমনি করে ছোট করো না, একটা বাড়িয়ে বলা আর একটা বাস্তবতাটাও বোঝা। কতগুলো প্রেক্ষাপটকে আমরা নিশ্চয় বিবেচনা করব। গতকালকে বাংলাদেশের প্রথম শ্রেণীর এক আপনার মতো সাংবাদিক, তো তারাও 47-এ মাইগ্রেট করে তাদের পরিবার চলে যায়, কুষ্টিয়া চলে যায়, এবং বিষয়টা খুব তার বাবাকে তিনি প্রশ্ন করেছিলেন যে বাবা, না এলে কি হতো না? নাট্যকার আবুল হায়াত, তিনি পশ্চিম থেকে পূর্ব, তিনি শেষ লাইনে যে 47-এ তখন দেখছি সালারে স্টেশনে প্রচুর ভিড়, আমরা পালকি করে এসেছিলাম আমাদের জজানের মানুষ, তারপরে চট্টগ্রাম রেলওয়ে কলোনি, কিভাবে এসেছিলাম আর মনে নাই। তো জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়েছি আমার বাপ দাদাদের মাটি, এখান ছেড়ে যেতে মন চাই না, তবে সেদিনে যা ঘটেছিল তা না হলেই পারত। এই যে শিকড়ের যে অবস্থান, এটা মানুষ তো আর এটাকে খণ্ডন করতে পারে না, বদলাতেও পারে না। কাজেই সাত পুরুষের ভিটে মাটি যারা ওপার থেকে এপারে আজও দেখে ছেড়ে আসতে হয়, সেটা খুবই কষ্টের। তবে আমি ব্যক্তিগতভাবে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্সটা কয়েকটা পরিবারের সঙ্গে, তারা পরিবারে হয়তো বা কোনো না কোনো অ্যাটমসফিয়ার, সার্বিক যে পরিস্থিতিকে আঁচ করে তারা একে একে ওয়ান বাই ওয়ান তাদের পরিবার, আত্মীয় স্বজন, তারা চলে আসছে। হয়তো তার আসার প্রয়োজন ছিল না, হয়তো বা ফিজিক্যালি অ্যাসাল্ট নয়, বা তারা সামাজিক ভাবে অত্যাচারিত নয়, কিন্তু দেখা যাচ্ছে আত্মীয় স্বজন সব চলে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী চলে যেতে চাইছে যে মেয়ে চলে গেছে, আমি এখানে থাকতে চাই না, আমার মা চলে গেছে বা আমার আত্মীয় চলে গেছে, তারা চলে আসছে। তো সে যেভাবেই আসুক না কেন, যখনই তারা বর্ডার পার হয়, তো তখন এপারের মাইনরিটিদের আমি তাদের কোশ্চেন করেছি, আপনারা কেন যান? আংশিক উত্তর দিয়েছে, হয়তো কিছুটা সত্য আছে বা কিছুটা সত্য নেই, আংশিক উত্তর দিয়েছে, চলে আসছে। এবং যদি খুব রিয়েল ফ্যাক্ট যদি বলি আমি, তাহলে দেখেছি ওপারে তাদের সয় সম্পত্তি অনেক বেশি, তারা অনেক ইকোনমিক্যালি অনেক বেশি তারা এস্টাবলিশড, কিন্তু এপারে এসে একটা কষ্টকর জীবনের সঙ্গে তাদেরকে মানিয়ে চলতে হচ্ছে। এই পরিস্থিতিটাও সত্য। একটা একটা ঘটনা আপনাকে বলি। সুন্দরবন এলাকায় ক্যানিং, ঝড়খালি, গদখালি এসব জায়গা, ওই জায়গাটাতে ওপার থেকে আসা মানুষও আছে, আর এমনিতে মানে ওখানকার মানুষই বলছিল প্রায় 4-5টা পঞ্চায়েতে কোনো মুসলিম নেই। আর না, ওই 1-2 ঘর আছে, মানে নেই অর্থে। তো দিবারাত্রি অষ্টপ্রহর ইত্যাদি ইত্যাদি চলছে। একজনের বাড়িতে মারা গেছে একজন মুসলিম পরিবারে, তার চালিশা আছে, রিচুয়ালস আছে, অষ্টপ্রহরও চলছে, 3টি ঘর, তার কি গুরুত্ব? ঈদ আসে, মানে এগুলো কোনো সমীক্ষা হয় না, এগুলো মন বোঝা। ঈদ আসে, তার যে আনন্দ, 3টে ঘর, বাকি সবাই তো নর্মাল, তো কোনো উৎসব নয়। এটা আমি নিরীহ কথা বললাম। প্রায় 24 বছর পরে যখন রাজশাহী আবার গেলাম, যে গ্রামে গেছিলাম, আমার বন্ধু আমার বার্লিনে থাকে, তার ভাই আমাকে নিতে এসেছিল, আমি গেছিলাম অন্য কাজে। তার মানে
কিছুদিনের জন্য হলেও যাবো, কারণ তখন গিয়ে আমি অনেকদিন ছিলাম। আব্বু মারা গেছেন, মা আছেন। তো গেছি যখন, তো সেই বাজার যেখানে বন্ধুর সঙ্গে আড্ডা মারতাম, 20-22 দিন থাকা, তখন না ওর বন্ধুগুলো আমার বন্ধু হয়ে, আমার বন্ধুর বন্ধুগুলো, বন্ধু এখন জার্মানিতে আছে। কি হচ্ছে, সেই তার কিশোর ভাইটা এখন যুবক তো বটেই, রীতিমতো অবস্থা। তো আমি বাজারটা দেখছি, এদিকে দেখছি, আরে সেই নাপিত কাকার দোকানটা দেখে দেখে বলে, দাদা চলেন চলেন, বেলা হয়ে গেছে, আম্মা বসে আছে খাবে বলে, একদিন বাদে আসছেন, বাড়িতে নিয়ে গেল। সেইটা বলছি না, সেই ইমোশনটা আমাকে আবার আর বলছে, কি দেখছিলে, কি বদল দেখলে? না বলেন কি বদল? অনেক বড় হয়ে গেছে বাজার, অনেক দোকান হয়ে গেছে, আর কিছু দেখলেন না? তুই বল। নাপিত ভাইয়ের দোকানটা তো নাই। নাপিত পাড়ায় এখন দুজন আছে। নাপিত পাড়া তো আমি যাইনি আগে। না, আপনি দেখছিলেন তো নিমাই কাকার দোকান নাই, তাহলে ইন্ডিয়া চলে গেছে। আমি খুঁজছিলাম, যেহেতু ওখানে তরকারি কাটলাম, ডিম খেতাম। আর দেখলেন না, কালী থানের পাশে 4টে মাংসের দোকান। এর ব্যাখ্যা হয়, যারা হয়তো সম্পত্তি আছে, এর ব্যাখ্যা হয় সে কেন চলে এলো। থেকে আখরিগঞ্জে প্রায় যায়, বুঝতে হবে। না বুঝলে বায়বীয় সম্পত্তি অমুক অমুক। আখরিগঞ্জে প্রায় যায়, আখরিগঞ্জের চর চর সেখানে রশিদ ভাই বলে একজন আছে, আমি অনেকবার ইসলামী জলসা টলসায় গেছি, আমি শুনতে যাই, যার জন্য এই কথা বলতে পারলাম কিছু। রশিদ ভাই বলছে, কালকে আমাদের, আপনি আসলে, রশিদ ভাই এদিকে থাকিও, সাধারণ মানুষ, ওই সমীক্ষা করতে গেলাম, তারপরে বন্ধুত্ব। কালকে আমাদের একটু বললাম সবাইকে, সকালে উঠে অ্যানাউন্স করিস কেন, যে এত সস্তায় মাংস পাওয়া যাচ্ছে। অন্যদের কানে তো লাগে, আগে তো তোরা কোনদিন মাইকে অ্যানাউন্স করতে না, গরুর মাংস 8 টাকা কিলো, গরুর মাংস 8 টাকা কিলো। 10-12 ঘর আছে যারা, তাদের কেমন লাগবে বল দেখি। একদম তাই। মেজরিটি কালচারটা এমন জিনিস দাদা, আমি বুঝতে পারি। কেননা এখানে মাইনরিটির ভিতরটা ফেটে গেলেও সেই অনুভবটা এখানে আপনি যখন একটা মানে ওপেন জায়গাতে আছেন, কিন্তু আমি বলতে চাই যে বাংলায় ঠিক এই ধরনের মানে লালনের দেশ, রবীন্দ্রনাথের দেশ, এটা পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখেছে। এই পরস্পরের, তারাও কি মাংস খেত না খেত, মানে কাকা সম্মান বোধের দিকে তাকাতো তার প্রতিবেশীকে, এদিকে চাচা তার ভাইপোদের দিকে স্নেহের চোখে দেখতো। এই যে লালনের দেশে, রবীন্দ্রনাথের দেশে এই সম্পর্কটা কিভাবে হারিয়ে গেল? একই সাথে এটা তো যেটা বলছেন সেটা তো বাস্তব, আমি তো তার শ্লাঘাবোধ করি এখন, বললাম আপনাকে। কিন্তু তার সাথে ছিল 90-এ আমার গ্রাম থেকে রামশিলা যায়, 90-এ আমার গ্রাম থেকে রামশিলার পুজো হয়েছিল, ইট আসলে একটা। তাই যখন পাশের গ্রাম থেকে সবাই বাবরি মসজিদ করবে বলে বাস রিজার্ভ করে যাচ্ছে, আমি আশ্চর্য হবার কিছু নেই। আমার গ্রাম থেকে তো গেছে রামশিলা, জ্ঞানেশ নারায়ণ চক্রবর্তী বিশ্ব হিন্দু পরিষদের মাথা, সে আমাদের গ্রামে এসেছে, প্রোগ্রাম করেছে। দুটোই ছিল। রোমান্টিসিজমে ভুগবেন না, আমি ভুগতাম, কেঁদেছি এই জন্য। দুটোই আছে, লড়াইটাও আছে। আগে স্পষ্ট ছিল না, এখন স্পষ্ট হয়েছে। আর মানুষ হিসেবেই ভাবতে হবে। লালনের কথা বলছি, হাসানের কথা বলছি, নজরুলের কথা বলছি, রবীন্দ্রনাথের কথা বলছি। আমাদের তো দারুণ ট্রেডিশন, দারুণ অস্ত্র আছে, কোট অ্যান্ড কোট, উইথ ডিউ রেসপেক্ট। একটা কবির, একটা নানক নয়, অনেক আছে আমাদের। আমাদের সেগুলোকে তুলতে হবে, আর ওই সিলেক্টিভ প্রতিবাদ থেকে সরে আসতে হবে। এটা আমি বারে বারে বলি। আমাকে যদি যত আমি করবো, তত আরো বেশি মানুষ মুসলিম হবে, আরো বেশি। কেউ অন্তত ওরা বলুক যে, আরে এরা তো সবটা ধরছে, ওদের তো মাথাতে মগজটাকে ধোলাই করে দিয়েছে। আপনি গভীরে গিয়ে দেখুন, একটা মুসলিম কমিউনিটি, একটা হিন্দু কমিউনিটি, ও আমরাই যা বলছি, ওরা তো এটা বলেই না। এই আমরা, ওরা মনের মধ্যে ঢুকে আছে। এবং যাদের কিনা ওরা
এই দেশে এই মানে অবিভক্ত বাংলাতে যারা স্টলওয়ার্ড ছিল তারা তো তা ছিল না। আমরা তখন তাই হয়ে গেছি। এমনকি রাজনৈতিক দল কেন, যারা তথাকথিত অধিকার কর্মী, যারা তথাকথিত সাহিত্যিক বা সাংস্কৃতিক কর্মী, যাই বলি না কেন, তারাও তো ঠিকঠাক বলে না। মানে আমি তাকে দেখি মিছিলে, অ্যান্টি এনআরসি মুভমেন্টে, এবং আমরা তো গুরুত্বের সঙ্গে সেটাকে মনে করি, তাকে দেখি না, আবার অন্যদিকে অ্যাট্রোসিটি চলে। আলটিমেট তাহলে এই হিন্দু মুসলিম রিলেশনের, এই হাজার বছরের রিলেশনের তার ফিউচার কি, যদি অল্প কথায়, বা আশাবাদের কোনো আলো আছে কি? আশাবাদের আলো এইটুকুই যে আমরা মানুষ হিসেবে স্পষ্ট হই। কথাটা শুনতে খুব কেতামি লাগবে। আমরা সমস্ত অন্যায়টাকে স্পষ্টভাবে ধরি, কে দুশ্মন সেটা চিনি। ভারতবর্ষের নিরিখে মেজরিটি ফান্ডামেন্টালিজম, মাইনরিটি ফান্ডামেন্টালিজম, সেটাকে স্পষ্টভাবে বলি, কেননা তার থেকে নিষ্কৃতি নেই। কিন্তু আমি যদি না বলি তখন মেজরিটি ফান্ডামেন্টালিজম আরো বাড়ছে, এমনিতেই বেড়েছে। এটা স্পষ্টভাবে বুঝি যে হিন্দু রাষ্ট্র হচ্ছে বিজেপির এজেন্ডা, আরএসএস এর এজেন্ডা। তাকে বাকি যারা, তারাও খুব একটা সরে আসেনি তার থেকে। এটাকে আমাদের 1 নম্বর পয়েন্ট করা উচিত, এবং অন্যগুলোকেও ভাবা উচিত যে তার মোকাবেলা তো রাজনৈতিক ভাবে হতে হবে অবশ্যই, এবং সামাজিক ভাবে। সামাজিক রাজনৈতিক ভাবে এটা নিয়ে আমার আস্থা কম, সামাজিক ভাবে হতে হবে। আমাকে চাখানা থেকে আরম্ভ করে চায়ের দোকান থেকে আড্ডাখানা, সব জায়গাতে স্পষ্ট ভাবে বলতে হবে যে, কিন্তু সামাজিক স্তরে সেটা হয়েও তার রূপটা যে ধারণ করা, সেটা যদি কোনো পলিটিক্যাল যদি আকার না থাকে, তার রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত না হয়, প্রশাসনিক ব্যবস্থার পলিটিক্স এর বাইরে পৃথিবীতে কিছু নেই না। নিশ্চয়ই, কিন্তু পলিটিক্যাল মানে আমি ইলেকট্রাল পলিটিক্স বলছি, মানে ভোট না। মানে পলিটিক্স আপনিও করছেন, আমিও করছি। এবং লালন হাসন নজরুলকে বলাও একটা পলিটিক্স। কেন আমি তুলে ধরছি বারে বারে, কেন আমরা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করতে যাচ্ছি, সাংস্কৃতিক প্রোগ্রাম, ওটাও একটা পলিটিক্স। বলা, লেখা, এটা একটা পলিটিক্স। এর বেশি তো আমাদের ক্ষমতা নেই। তো এই যে আপনি একটা চ্যানেলের মাধ্যমে করছেন, এটা আপনার পলিটিক্স, সেটা তো করছেন। কিন্তু উচিত সমাজটাকে করা। যখন আমার মেয়েকে আমি আম্মু বলে ডাকি, আর আমার কাজিন যখন বলে ম্যাডাম মুসলিম ডায়ালেক্ট নিয়ে বলিস কেন, আমি কষ্ট পাই। কিন্তু এখন আর কষ্ট পাই না, আমি ওকে ছিলি। পুরো একটা 5 মিনিট ধরে একটা সেন্টেন্স বল, কটা তোর কি শব্দ বার কর, বোঝ, বোধের জায়গা থেকে বোঝ। পাঠিয়ে দেওয়া কিছু ইনফরমেশন নিয়ে হার্ড ডিস্ককে ভারী করিস না, মানুষের মাথা হার্ড ডিস্ক নয়। এই উপলব্ধি দরকার, উপলব্ধি দরকার। তো এটা বলতে হবে মানুষকে। হ্যাঁ, এবং আমি এখানে একরকম, ওখানে একরকম, এটা করলে বিচারিতা থেকে মানে স্পষ্ট হতে হবে। ধর্মীয় মূল্যবাদ, রাষ্ট্রের চরিত্র, সেটা নিয়ে, বা আমার সরকার তোমার সরকার নয়। আমি তো বললাম যে উড়িষ্যা গভর্নমেন্ট কেন, একটু ওয়েট করুন না, নন বিজেপি গভর্নমেন্ট গুলো। আপনার পশ্চিমবঙ্গ কি করছে? কোনদিন সরকারি অনুদানে জগন্নাথ মন্দির হবে ভেবেছিলেন আপনি? তার প্রসাদ আবার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাবে ভেবেছিলেন? এখানে চাল দেওয়ার কথা, গম দেওয়ার কথা, এবং সেখানে সংবিধানকে অস্বীকার করা হবে না। নন হিন্দুদের কেন দেওয়া হলো সেই প্রসাদ? নিক নারী হচ্ছে তো, তার এজেন্ডাটা কার? বাংলাদেশে যে এজেন্ডা নিয়ে তারা চলছে, আজকে কে ইসলামের চ্যাম্পিয়ন সেটা নিয়ে প্রশ্ন নেই। তাই তো বললাম, কেউ হেফাজতের মাদার, তো কেউ জামাতের কাছের মানুষ। একদম এজেন্ডা তো পলিটিক্যাল ইসলাম। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। অনেক সময় নিয়ে আজকের অতিথি ছিলেন শুভপ্রতিম রায়চৌধুরী। তার সঙ্গে কথা বললেন শিক্ষক এবং আঞ্চলিক ইতিহাস গবেষক হাসিবুর রহমান। শুভপ্রতিম রায়চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় আমরা তার মুখ থেকে শুনে গেলাম। আমি নিজেকে সম্প্রীতি কর্মী হিসেবে বলতেই চাইবো, একটা উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমরা এক সচেতন প্রয়াস। এটা মূলত নন্দীগ্রামের গণ আন্দোলনের সময় ডকুমেন্টেশনের কাজ থেকে শুরু হয়। পরবর্তীকালে আমাদের কিছু উইং হয়, যেমন বেঙ্গল পিস সেন্টার ভাটপাড়াতে দাঙ্গাগ্রস্ত হিন্দু মুসলিম মানুষদের একটা শেল্টার, এবং কিছু কাজও হয় সেখানে জীবিকার এবং সংস্কৃতির। এছাড়া আমাদের আর্কাইভাল কিছু কাজ আছে, বিভিন্ন দাঙ্গা রিপোর্ট,
বিভিন্ন কনফ্লিক্টের রিপোর্ট এবং শান্তির চেষ্টার রিপোর্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক সমন্বয়ের রিপোর্ট বা বই তার লাইব্রেরি কাম আর্কাইভ আছে। আমরা বেশ কয়েকজন মানুষ মিলে সেটা করেছি। তো আমি এই কাজগুলোর সঙ্গে যুক্ত আছি। আমার প্রথম পেশাদার জীবন সাংবাদিক, রাজনৈতিক সংবাদদাতা হিসেবেই। পরবর্তীকালে সোশ্যাল রিসার্চার বা সামাজিক গবেষক এই হিসেবেই সবাই কম বেশি চেনে। এই এর বেশি কিছু না। ধন্যবাদ আপনাকে এবং হাসিবুর রহমানকে, প্রতিষ্ঠা পক্ষ থেকে।